আমন্ত্রণ প্রিয় দর্শক 21 রাতে। আগামী 4 তারিখে আপনারা জানেন যে 2015-16 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষিত হতে যাচ্ছে। সংসদ অধিবেশন আজ থেকেই বসছে। এই বাজেটের দিকে সারা দেশের মানুষের দৃষ্টি রয়েছেন। যারা অন্তত খেটে খাওয়া মানুষ, তারা বাজেট নিয়ে তাদের কোনো প্রকার চিন্তা ভাবনা না থাকলেও তারপরেও সবাই বাজেটের দিকে তাকিয়ে আছে এক ধরনের আগ্রহ ভরে। কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, প্রবৃদ্ধি বিভিন্নভাবে আটকে আছে ছয়ের ঘরেই। হয়তো সূচকে অনেক দিক থেকেই বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। সবকিছু মিলিয়েই এই বাজেট কেমন হতে যাচ্ছে কম বেশি সবাই সেদিকে লক্ষ্য রাখছেন। অর্থনীতিবিদ, ব্যবসায়ীরা তো বটেই। এই বাজেট কেমন হওয়া উচিত বা কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, রয়েছেন বিসিসিআই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন তার নবনির্বাচিত চেয়ারম্যান ডক্টর মাতলুব আহমদ, রয়েছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। আমি ডক্টর আব্দুল মজিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরেই সেই একটাই কথা সব জায়গায় আলোচিত হচ্ছে, ঘুরে ফিরেই আমরা আমাদের প্রবৃদ্ধি ধরে রাখছি ছয়ের মধ্যেই, ছয়ের উপরে কিছুতেই যেতে পারছি না। যদিও অর্থমন্ত্রী দাবি করছেন এবার 6.5% প্রবৃদ্ধি হবে। কেন বারবার এই হোঁচট খাওয়া? আমরা বারবারই তো স্বপ্ন দেখতে চাচ্ছি 8-এর কাছে পৌঁছে যাব, 7.5-এর উপরে যাব, কিন্তু গত কয়েক বছর ধরে ঠিক একই অবস্থায় আমরা আটকে আছি কেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রবৃদ্ধির বিষয়টি, জিডিপির প্রবৃদ্ধির বিষয়টি প্রথমেই হচ্ছে এর একটি হিসাবায়নের পদ্ধতিগত কিছু ব্যাখ্যা আছে এবং সে কারণেই একটা ব্যাখ্যার একটা বেড়াজালের ভিতরে তো যেমন একটা আছে, তার সাথে প্রকৃত অর্থনীতির প্রকৃত স্ফুরণটা ঠিক মতন হচ্ছে না। অর্থাৎ অর্থনীতিতে দেখা যাচ্ছে যে অর্থ ব্যয় হচ্ছে, অর্থের হচ্ছে বিরাট একটা এডিপি বাস্তবায়িত হচ্ছে, কিন্তু সম্ভবত ওই গুডস এন্ড সার্ভিস ঠিক প্রডিউস হচ্ছে না সেইভাবে, ফলে যুক্ত হতে পারছে না। আমার জিডিপি বিরাট বা বড়, মানে টোটাল সাইজ বড়, এডিপিও বিশাল মনে হচ্ছে, বাজেটও খুব দ্রুত গতিতে আগার বাড়ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ফর হচ্ছে না। যেমন আপনি দেখেন যে কোনো একটা রাস্তা বা ব্রিজ বা কোনো কিছু তৈরি করতে যে বছরের পর বছর লেগে ওর পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু ব্রিজ একটা পাচ্ছি, খরচ 2-2.5 গুণ হয়ে যাচ্ছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত এ তো আছেই। তেমনি সকল ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যা ব্যয় হচ্ছে তা ঠিক প্রান্তিক পর্যায়ে যেখানে প্রোডাকশনটা হবে সেখানে হয়তো সেইভাবে পৌঁছাচ্ছে না। আমার নিজের খুব ব্যক্তিগত ধারণায় যে আমাদের জিডিপি কিন্তু 2 ডিজিটে যাওয়ার মতন সক্ষমতায় আছে। আচ্ছা, কিন্তু এই যে নানান দৈব দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ, বিশৃঙ্খলা, অশান্তি, এমনকি দুর্নীতি এবং অন্যান্য সবকিছু মিলেই প্রচুর সামান্য ক্ষতির ভিতরে পড়ে গেছে আমাদের অর্থনীতি। এবং এটাকে যদি ঠিক মতন স্বচ্ছভাবে যদি করা হয়, আমরা শিক্ষায় প্রচুর অর্থ ব্যয় করছি, সকল শিক্ষককে আমরা সরকারি বেতনের আওতায় নিয়ে এসেছি, কিন্তু তার থেকে আমার প্রোডাকশনটা কি আসতেছে? শিক্ষা ব্যয় বাড়ছে ঠিকই, কিন্তু আনুপাতিক হারে কিন্তু কমছে না, সেটা তো বটেই। ওটা তো আপনার ইন নমিনাল টার্ম ইট ইজ, বাট ইন রিয়াল টার্ম ইট ইজ নট। কিন্তু আমার চাহিদা তো বাড়ছে, আমার আকার বাড়ছে, এবং আমার সাথে সাথে সক্ষমতার ব্যাপারটা। যেমন আমি আরো বলি, 1992-তে আমার দেশে কয়টা কোম্পানি ছিল? সেই কোম্পানিকে দেখভাল করার জন্য যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির সক্ষমতা কি ছিল, এমনকি এদের কাগজপত্র অডিট করার সবকিছু দেখার জন্য আইসিএবির কি ক্ষমতা ছিল। কিন্তু গত 10-15 বছরে আমাদের এগুলো সব কিন্তু সাইজ, আকার সবকিছু বেড়েছে, কিন্তু সেই তুলনায় আমাদের রাষ্ট্রীয় হিসাবায়নের বা সবকিছুর ক্ষেত্রে দক্ষতার ঠিক সেইভাবে হয়নি। সুতরাং আমার মনে হয় এই দুটো যদি একসাথে হয় তাহলে জিডিপি, এবং আমরা গত কয়েকটা বছরই তো দেখলাম প্রাকৃতিক দুর্যোগ বা নানান ধরনের দৈব দুর্বিপাকে এসে বারবার বাধা দিয়েছে। এটা ঠিক, যদি এটা স্বচ্ছভাবে চলতে পারে 7, 8, 8, 9-এর দিকে যেতে আসলে অসুবিধা নেই। এবার অর্থমন্ত্রীর জন্য, আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করতে যাচ্ছেন, সেই বাজেটের জন্য তিনি আগে যে কোনো সময়ের তুলনায় অনুকূল পরিবেশ পাচ্ছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, টাকার বিনিময় হার স্থিতিশীল, সুদের হার নিম্নগামী, বাজেট ঘাটতি
গ্রহণযোগ্য অবস্থা রয়েছে, সামগ্রিক বৈদেশিক লেনদেন একটা ভারসাম্য অবস্থা রয়েছে, কিন্তু তারপরেও আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, প্রবৃদ্ধি জিডিপি গ্রোথ রেট 6% মধ্যে আটকে রয়েছি, এবং আপনারাই বলছেন যে এর মূল কারণ বিনিয়োগ না হওয়া। এই একটি মাত্র সংকট আমাদের রয়েছে, কেন বিনিয়োগ হচ্ছে না? আপনি ব্যবসায়ী হিসেবে কি বলবেন? সবচেয়ে প্রথমে আমি 21 রাতকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের বাজেট আসলে আমরা ব্যবসায়ীরা শিল্পপতি একটু নার্ভাস হয়ে যাই। এটা যে আলাপ আলোচনা করছেন, শান্তি লাগছে। বিনিয়োগ কেন হচ্ছে না, আপনি দেখবেন মনির ভাই একটু আগে বললেন যে আসলে কিন্তু দেশ নানা ঝঞ্ঝাটের মধ্যেও কিন্তু বেরিয়ে আসছে, এবং যদি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার দেখেন 3 মাসে তো গন্ডগোলের মধ্যেই গেল, তারপরেও কিন্তু খুব একটা খারাপ করে নাই দেশ। এখন এই পলিটিক্যাল ভায়োলেন্স না থাকলে আমরা কিন্তু এবারেও হয়তো আরো উপরে যেতে পারতাম প্রবৃদ্ধি। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে কোনোদিনই আমরা আসলে এই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের শিল্পায়িত না হয় দেশ। এবং শিল্পায়িত মানে বিনিয়োগ, সেটা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগ হোক, কি শিল্পতে বিনিয়োগ হোক, কি সার্ভিস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ হোক, বিনিয়োগটা ইজ এ মাস্ট। কারণ বিনিয়োগ হলেই তার রিপল বেনিফিট এত বেশি আসে, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এটা একটা নতুন ধারায় নিয়ে যায়। আর বিনিয়োগ কেন হচ্ছে না? প্রথমেই দেখেন, যদি শিল্পে দেখি, শিল্পের জন্য এনার্জির সিকিউরিটি লাগে, কস্ট অফ ডুইং বিজনেস কম রাখতে হবে, তা নাহলে তো আমরা আমদানির পণ্যের সাথে পারবো না। দু জায়গায় আপনি দেখেন, প্রথমে কস্ট অফ ডুইং বিজনেস, ব্যাংকের সুদের হার 12, 14, 16, 15, এইসব রেটে এখন পৃথিবীতে কোথাও সুদের হার নাই। এত হাই ইন্টারেস্ট রেটে কোনো শিল্প সঠিক পথে যারা চলে তারা কোনোদিনই বাঁচতে পারবে না। আমি এই ইলেকশন নিয়ে সারা দেশ ঘুরেছি, শিল্প কেন, ট্রেডাররা, এমনকি দোকানদাররাও এই যারা ব্যাংকের থেকে ফাইন্যান্স নেয় তারা এত সুদে, ওরা বলছে আমরা অপারগ, আমরা প্রফিট করতে পারছি না। অনেকে দেখবেন যে ওই ব্যাংক ডিফল্ট অনেক বেশি হচ্ছে, তার কিন্তু মূল কারণ হচ্ছে কিন্তু ব্যাংকের সুদের হার। তো ব্যাংকের সুদের হার যদি আমরা 9% নিয়ে আসতে পারি, তাহলে বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু আবার এই অ্যাকশনে চলে আসবে। সেকেন্ডারি হচ্ছে এনার্জি সিকিউরিটি। দেখেন আমাদের কিন্তু পাওয়ার প্রোডাকশন এই প্রায় 12,000-এর উপরে কিন্তু আমাদের ক্যাপাসিটি, যদি আমরা 6-7 হাজার ব্যবহার করছি। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আজকে আপনি শিল্প করবেন, আপনাকে কিন্তু কোনো কানেকশনের নিশ্চয়তা দেওয়া হবে না। আপনি শিল্প করবেন, গ্যাসে এখনো কোনো নিশ্চয়তা নাই। তো যদি এনার্জি আপনি কনফার্ম না করতে পারেন, তাহলে আমরা বিনিয়োগ কোন সাহসে করব? আমি জানি যে অনেক শিল্প এখনো আছে বসা, গ্যাসের জন্য চলতে পারছে না, পাওয়ার জন্য চলতে পারছে না। টাইম এসে গেছে এখন সরকারকে বলতে হবে যে ঠিক আছে, নতুন শিল্পের জন্য আমি এত থোক দিলাম পাওয়ার, এতটুকু গ্যাস দিলাম, লেট বিওআই হ্যান্ডেল দ্যাট, ইফ ইউ ওয়ান স্টপ করে দেন। বিনিয়োগ যতক্ষণ পর্যন্ত আপনি না আনতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এই অলস টাকাগুলো কাজে না লাগবে, আপনি কোনোদিনই প্রবৃদ্ধির হার বাড়াতে পারবেন না। দুটি কারণ চিহ্নিত করেছেন, এটা হচ্ছে রাজনৈতিক সংকট আর হচ্ছে এনার্জি সিকিউরিটি, মূলত দুটো কারণ। কস্ট অফ ফাইন্যান্স, কস্ট অফ ফাইন্যান্স, বিনিয়োগের সমস্যাটাই সমস্যা এখানেই। সেটি কি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব, ডক্টর হোসেন ইসলাম মনসুর? যে তিনটে সমস্যা বললেন সে তিনটা তো আছেই, সাথে আরো অনেক সমস্যা আছে আমাদের। যেমন সার্ভিস ল্যান্ড পাওয়া, জমি পাওয়াটা একটা বড় সমস্যা বিনিয়োগকারীদের, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে। সেটাকেও যোগ করতে হবে এটার সাথে। তার সাথে আছে গুড গভর্নেন্স, অর্থাৎ চাঁদাবাজিদের হাত থেকে রক্ষা পাওয়া, যে কারণে মানুষ সার্ভিস ল্যান্ড খুঁজে, অর্থাৎ ইপিজেড বা যেখানে একটু প্রোটেকশন পাওয়া যায়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেদিকেও সরকারকে নজর দিতে হবে। প্রথম আমি একটু মতুর সাহেব যে কথাটা বললেন সেটার আলোকপাত, সেটা ধরে সূত্র ধরেই বলি যে ব্যাংকের সুদের হার কমাতে হলে সরকার বাংলাদেশ ব্যাংক কিছু উদ্যোগ নিয়েছে, যেমন বিদেশ থেকে লোন নেওয়া যাচ্ছে, যেটা একটা চাপ সৃষ্টি করেছে বাজারে ব্যাংকিং, এবং সুদের হারটা কিছুটা কমেছে। সরকারকে আরো উদ্যোগ নিতে হবে। যেমন এখন পর্যন্ত এই সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে, কিন্তু নোটিফিকেশন নাকি হয়নি। এটা তো হতে পারে না। এইভাবে আমি 13% ওখানে ডিপোজিটরকে দেব, আর আমি বলবো যে বড়োয়ারকে যে তাকে 9% দিতে হবে, সেটা তো কোনো বাজারেই সেই ব্যবস্থা চলতে পারে না। এটা সম্পূর্ণ ইনকনসিস্টেন্ট একটা বিহেভিয়ার, যেটার জন্য মূলে কিন্তু সরকারই দায়ী। তাহলে সরকারকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কি চাই।
আমি একদিকে এই ইন্টারেস্টের এটা একটা এমন একটা সিস্টেম করে রাখছি যেটা বাজার কোনো মতেই ওটাকে অগ্রাহ্য করতে পারবে না। যেখানে সরকারের বড় করার কথা 9,000 কোটি টাকা, অলরেডি 30,000 কোটি টাকা বড় করে ফেলছে, আগামীতে বছরে যে 40-45,000 কোটি টাকা করে ফেলবে, তাহলে পরে ব্যাংক ডিপোজিটই পাবে কোথা থেকে? ডিপোজিটের টাকাটা তো ওইখানে চলে যাবে। এই জিনিসগুলোকে সরকারকে ভাবতে হবে। ওইভাবে বললে হবে না যে আমি 7% প্রবৃদ্ধি অর্জন করবো বা 10% অর্জন করব। সেটার মূলে যেসব ফান্ডামেন্টাল পলিসি, আমি বলবো সুদের হার অবশ্যই আমরা কমাতে পারি, আমাদের মূল্যস্ফীতি কমাতে হবে। মূল্যস্ফীতি আমি একদিকে 7% রাখবো, আর আমি কিন্তু আগে যে কোনো সময় তোমরা তো মূল্যস্ফীতি বর্তমানে নিয়ন্ত্রণ অনেক না, আমি এটাকে নিয়ন্ত্রণ বলবো না, আচ্ছা আপেক্ষিকভাবে দেখতে হবে। ভারতের কথা, এখন ভারতের মূল্যস্ফীতি বেড়ে এখন 4% নেমে এসেছে, চায়নাতে 2.5% ছিল গত 10 বছর ধরে। আমাদের আশেপাশের দেশের সাথে আমাদের সঙ্গতি দেখতে গেলে আমরা কম্পেয়ার করব, কম্পারিজনটা আসবে আশেপাশের রাষ্ট্রের সাথে অবশ্যই। কারণ বাংলাদেশে তো মানে বিগত সময়ের তুলনায় এখন কম্পারেটিভলি আমরা একটু ইমপ্রুভ করেছি, কিন্তু এটা সাস্টেইন করতে হলে পরে, এটাকে সাস্টেইন করতে হলে পরে আমাকে আরো যেতে হবে, কারণ সুদের হার আরো কমাতে হবে। এটা একটা জিনিস। আমি যদি সুদের হার, আমি যদি ইনফ্লেশন যদি 6% থাকে এখনকার, যেটা 6.5%-এর মতো, তাহলে ডিপোজিটরকে অ্যাটলিস্ট 7.5-8% দিতে হবে। তা না হলে পরে তো আবার তার ডিপোজিট সেভিংস এর ইনসেন্টিভ থাকবে না, সেটা আমাকে রাখতে হবে। তাকে তো অ্যাটলিস্ট 1% তো দিতে হবে রিয়েল টার্মসে। সেটা দেওয়ার পরে লোন লসের দিকে আপনি তাকান, আমাদের ব্যাংকিং খাত এতই অদক্ষ যে তাদের লোন লস হয় 5%, স্প্রেড হচ্ছে 5%, তার মধ্যে লোন লসই হচ্ছে 3%-এর মতো বা 2.5%-এর মতো। এই লোন লস প্রভিশনিং করে কোনো মতে ইন্টারেস্ট রেট কমাতে পারবে না বাজারে। কাজে আমাদেরকে গুড গভর্নেন্স ইন ব্যাংকিং এ নিয়ে আসতে হবে। এটাকেও সরকারকে ভুলে গেলে চলবে না যে একদিকে ব্যাংকের দিনে দুপুরে ডাকাতি হবে, আরেকদিকে ভর্তুকি দেবে বাজেট থেকে, এবং আমি মনে করব সুদের হার কমে আসবে। না, সম্ভব নয়। কতগুলো জিনিসের কনসিস্টেন্সি বাজারের সাথে সঙ্গতি রেখে করতে হবে। এফিসিয়েন্সি যদি আমরা না আনতে পারি, বিনিয়োগের এফিসিয়েন্সির কথা যেটা আপনি বললেন, সেটার সাথে আমাদের আর্থিক খাতের যে ধরনের প্রতিযোগিতামূলক, যে ধরনের এফিসিয়েন্সি দরকার, ওগুলো না আনতে পারলে কিন্তু 7-8-9% এটা স্বপ্নই থেকে যাবে, এটা হবে না। আমরা গত 13 বছর ধরে 6% আছি, সেখান থেকে আমরা বের হতে পারবো না যদি আমরা ফান্ডামেন্টাল গুড গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল সেক্টর, গুড গভর্নেন্স ইন ইনভেস্টমেন্ট, গুড গভর্নেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলোতে না আনতে পারি। আমি একটু সুরে একটুখানি অ্যাড করতে চাই। উনি যে বললেন যে ব্যাংকের নন পারফরমেন্স লোনের জন্য এটাকে ইন্টারেস্ট রেটকে হ্যাম্পার করে, এর ইন এফেক্ট কি হচ্ছে, ওনারা পার্টি ভালো চয়েস করতে পারেন নাই, সেখানে তারা তাদের ডিসিশনে ভুল, তাদের ভুল ডিসিশনের জন্য নতুন উদ্যোক্তা কিংবা সাকসেসফুল উদ্যোগকে পেনাল্টি দিতে হবে। হাউ ইজ ইট পসিবল? যারা কমপ্লায়েন্ট তাদেরকে পেনাল্টি দিতে হবে। আমরা ভালো কাজ করছি, আমার ইন্টারেস্টটা বেড়ে যাচ্ছে, আর যারা খারাপ কাজ করছে তারা সুদ মকুব। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো দেশব্যাপী ব্যবসায়ীরা বলছে, বাবা আমরা এত সুদে ব্যবসা করতে পারছি না, আমাদের মাফ করে দাও, উই আর লুজিং মানি। তো সেইখানে গুটি কয়েক ব্যাংকের যদি ব্যাড ডিসিশন হয়ে থাকে, তার জন্য পুরো দেশ জিম্মি হয়ে যাবে। আপনি সুদের কথা বলছেন, যে সাম্প্রতিক সময় একটি পত্রিকায় একটি প্রতিবেদন বেরিয়েছে যে দেশে এই মুহূর্তে 2 কোটি টাকার বেশি মালিক হচ্ছে আমার যে ভুল না হয় 10,000 জন। মানে এটিতে একটি আপত্তিকর বিষয়। আমি এই বিষয়টি ডক্টর আব্দুল মজিদ আপনার কাছে রাখবো। তার আগে মাতুল আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি ধরে নিলাম এই পরিসংখ্যানটি সত্য, কিন্তু এই 2 কোটি টাকার উপরে যারা মালিক 10,000 পরিসংখ্যান দেওয়া হচ্ছে, এই মালিকেরা তারা যে কর দিচ্ছেন, এই করের বিপরীতে আবার মানে আয় করের উপরে সারচার্জ দিতে হচ্ছে, এটিকে আপনি কেমন ভাবে দেখছেন? আমাদের কর নীতিটা খুবই কমপ্লিকেটেড এবং এত সমস্যা যে যার মতো কর আমরা দিতে পারি না। আমাদের কর দেবার জন্য আবার স্পেশালিস্ট রাখতে হয়, তারা আবার আমাদের সাজিয়ে দেয় যে কিভাবে করটা প্লেস করতে হবে। আমি এটা সবসময় বলি যে আমরা 16-17 কোটি মানুষ, কয়েক লাখ মাত্র ট্যাক্স দেয়, এটা কল্পনাই করা যায় না। এবং সেজন্য ইমিডিয়েটলি যারা আমরা ট্যাক্স দেই আমাদের উপর আরো বাড়ানো দেয় ট্যাক্স। এটা না করে ট্যাক্স রেট কমাই দিতে হবে, ট্যাক্স রেট কমাই দিয়ে নেটটা বড় করতে হবে। একটা মুড়িওয়ালাও যে মুড়ি বেচে, সেও এখানে ইজ এলিজিবল টু পে অ্যাটলিস্ট 1 টাকা ট্যাক্স। তাকে একটা সিম্পল ফর্ম দেন, অ্যান্ড 1 লাখ টাকা ট্যাক্স দিতে যখন 2 লাখ টাকা খরচ হয়, তো সেই ট্যাক্স সিস্টেম আমাদের কাজ হবে না।
উই মাস্ট থিঙ্ক এগেইন। আমাদেরকে সবচেয়ে আগে ট্রাস্ট বিল্ড করতে হবে। ব্যবসায়ী হলেই যে ট্যাক্স ফাঁকি দিবে এমন কোনো সিদ্ধান্ত তারা নিয়ে রাখবে। ওয়াই উইল দি ট্যাক্স রেট বি 40%, 37%, যেখানে পৃথিবীতে কোথাও এরকম ট্যাক্স নাই? কারণ তারা ধরেই নিচ্ছে যে আমি অর্ধেক ফাঁকি দিব। এই যে ধরেই নেয় যে অর্ধেক ফাঁকি দিব, সেইখানেটাই আমাদের গলত। দে মাস্ট ট্রাস্ট মি। আজকে যদি আমরা দেশের 80% টাকা প্রাইভেট ব্যাংকে থাকে, যদি 65% পাওয়ার প্রাইভেট সেক্টর করতে পারে, যদি ইন্স্যুরেন্স প্রাইভেট সেক্টর করতে পারে, যদি আইসিটি যে বড় বড় যে কন্টেনার টার্মিনাল প্রাইভেট সেক্টর হতে পারে, ওয়াই ক্যান দ্য গভর্নমেন্ট ট্রাস্ট আস? কিন্তু এটা তো সত্য, ট্যাক্স ফাঁকি দেওয়ার এক ধরনের প্রবণতা তো রয়েছে কম বেশি। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, যদি আপনি ট্যাক্সটা এমন করেন যে আমার ক্যাপাসিটির বাইরে, ইউ আর ফোর্সিং দিস বয়েজ টু ডু দিস। আমি বলছি আপনাকে সারা দুনিয়াতে এটা লো হয়। আজকে সবাই উদ্বুদ্ধ হবে যদি কম। ইভেন ভারতেও এই বর্তমান সরকার এসে ঘোষণাপত্র দিয়েছে তারা 25% কর্পোরেট ট্যাক্স নামিয়ে আনবে। তারা বলছে যে আমরা 5 বছরে করবো, 4 বছরে করবো, তাদের ক্ষমতা থাকাকালীন সময়ে তারা করবে। কিন্তু এই যে ঘোষণাপত্র, এটা কিন্তু ইটসেলফ ইজ এ পজিটিভ একটা ফোর্স, যেটা চেঞ্জ নিয়ে আসতেছে। সবাই বলছে হ্যাঁ ভারত এখন ট্যাক্স কমিয়ে দিচ্ছে, লেটস গো টু ইন্ডিয়া। আপনি দেখেন ভ্যাটের কথা, এই আগামীতে 2016 ভ্যাট আসতেছে 15% ফ্ল্যাট ফর এভরিবডি। জাস্ট থিঙ্ক, যারা ছোট বিজনেস করে, দোকান করে, তারা 15% লাভ করতে পারবে। অ্যান্ড ইউ ওয়ান্ট টু চার্জ দেম 15% ট্যাক্স, ভ্যাট। আমাদের কেন জানি কনসেপ্টটাই চেঞ্জ করতে হচ্ছে না। ওনাদেরকে বারবার করে আমরা রিকোয়েস্ট করছি যে আপনি নেটওয়ার্ক বাড়ায় দেন। আজকে কেন 2 কোটি 3 কোটি লোক ট্যাক্স দেওয়ার জন্য ক্যাপাসিটি তাদের থাকবে? অল্প হোক, বাট লেট দেম ফিল প্রাউড যে না, আমি যে ফ্লাইওভার বানাচ্ছে এখানে আমার 1 টাকা আছে। আর এই যে নোবডি ওয়ান্টস টু যে আমি ফ্রি ফ্লাইওভার যাব। আপনি যে বললেন যে 10,000 লোকের 2 কোটি টাকার সম্পত্তির অধিকার আছে, দ্যাটস দ্য ফার্স্ট। ফার্স্ট ওভারে তার আগে আমি একটু ওই বিষয়ে জানতে চাচ্ছিলাম যে সারচার্জ, মানে একই ব্যক্তি যখন কর দিচ্ছে তার উপর সারচার্জ আরোপ করা, এই বিষয়টা আপনি এই বিষয়ে আমরা যেমন প্রতিবেদন দিয়েছিলাম অর্থমন্ত্রীকে, যে দেখুন আমাদের দেশের যারা ট্যাক্স দেয় তাদের উপরই আমরা আবার ট্যাক্স বসিয়ে দিই। এখন এই সারচার্জটা আসলে কি? এটাকে বলা হচ্ছে প্রপার্টি ট্যাক্স। ওকে, প্রপার্টি ট্যাক্স বা ওয়েলথ ট্যাক্স হিসাবে সাবস্টিটিউট হিসেবে সারচার্জ বসানো হলো। কিন্তু আসলে যেটা এনবিআর এর অক্ষমতাটা কি? প্রপার্টি ট্যাক্স অ্যাসেস করার মতো তাদের ক্যাপাসিটি নাই। তারা কি করলো? ওকে, আমার অ্যাসেস করার ক্যাপাসিটি নাই, কাজে আমি ধরে নিলাম যে যাদের সম্পত্তি 2 কোটি টাকার বেশি আছে তাদের উপরে আমি সারচার্জ বসাবো। এবং বসাবো কিভাবে? প্রথমে বললো 10%, তারপরে বললো 15% অফ দ্য ট্যাক্স। অর্থাৎ এখন 34.5% হচ্ছে এফেক্টিভ মার্জিনাল ট্যাক্স, 34% বাংলাদেশে, যেটা অন্যতম হাইয়েস্ট আমি বলবো। আচ্ছা, এখন এটা কিন্তু এনবিআর অক্ষমতার জন্য। আর আরেকটা জিনিস কি, 2 কোটি টাকা কিভাবে নির্ণয় করা হবে? আমি যদি গুলশানের জায়গা থাকে, আমি 60,000 টাকা কিনছি, ওটা কিন্তু 60,000 টাকাই। ওইটা মার্ক টু মার্কেট ভ্যালু নাই। মার্ক টু মার্কেট ভ্যালু যদি না হয়, তাহলে কিভাবে সিস্টেমটা ইকুইটেবল হবে? একজন সম্পত্তি কিনে আছে তার দাদার আমলে, তার সম্পত্তির মূল্য হচ্ছে 0, সে কিন্তু 2 কোটি টাকাতেও পড়বে না, কারণ তার সাথে কেনে নাই, সে পড়ছে না। কারেক্ট মি ইফ আই এম রং, অ্যাবসলিউটলি দ্যাটস দ্য রুল। তাহলে পরে যারা সম্পদশালী, যারা সম্পদ আগে থেকে আহরণ করেছে, তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে না। এখন আমি যদি কিনি, আজকে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনলেও আমার 3 কোটি টাকা দিয়ে কিনতে হবে। আমি যদি ডিক্লেয়ার করি দ্য মোমেন্ট, আমি ট্যাক্সেবল হয়ে যাবো 34%। আর যারা 500 কোটি 1000 কোটি টাকা সম্পদ নিয়ে বসে আছে, তাদের সম্পদের ভ্যালু হচ্ছে 0। দ্যাটস আওয়ার এনবিআর এর মার্ক টু মার্কেট করতে হবে। তা না হলে পরে এটা কোনো ভিত্তিই নাই। তার সম্পদের হিসাব কি হলো? তাহলে সম্পদ কি অ্যাকোয়ার করে ভিত্তি হয়? সম্পদ হলো তার মার্কেট ভ্যালু দিয়ে হিসাব হয় সম্পদের দুনিয়া জোড়া, সেটাই আমরা জানি। আমি যদি ডক্টর হাসান মুন্সি বলছিলেন যে 10,000 জন হচ্ছে 2 কোটি টাকার মালিকের, 2 কোটি টাকার বেশি মালিক, এই সারা বাংলাদেশ যদি সারা ঢাকার শহরে 3.5 লাখ হোল্ডিং থেকে থাকে, 3.5 লাখ, এই হিসাবটি আরো 3-4 বছর আগের। এখন আমরা ধরলাম 4 লাখ 4.5 লাখ ধরে নিলাম। ঢাকার